আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট কায়সার হোসেন, জাস্টিস একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আলোচনা করব নিম্ন আদালত নিয়ে। আমরা যখন একটা অসুবিধায় পড়ি আইনগত বিভিন্ন বিষয়ে, তখন আমরা ঠিক কোন আদালতে যাব, কোন আদালতে হাজির হব, কোন আদালতে আইনজীবীর সাথে পরামর্শ করব, এই বিষয়টা না জানার কারণে আমরা অনেক অসুবিধার সম্মুখীন হই। কারণ নিম্ন আদালতে দুই ধরনের বিচার ব্যবস্থা আছে। একটা হচ্ছে দেওয়ানি, একটা ফৌজদারি। কোন বিষয়গুলো দেওয়ানি এবং কোন বিষয়গুলো ফৌজদারি এবং কোন আদালতের কি ক্ষমতা, এই ধ্যান ধারণাটা না থাকার কারণে আমরা অনেক সময় দেওয়ানি বিষয়ে ফৌজদারি এবং ফৌজদারি বিষয়ে দেওয়ানি আইনজীবীর কাছে চলে যাই পরামর্শের জন্য, এবং আদালতে হাজির হওয়ার ক্ষেত্রে আমরা ভুল করি। এখন প্রত্যেকটা সাধারণ মানুষেরই এই সম্পর্কে কিছু ন্যূনতম ধ্যান ধারণা থাকা প্রয়োজন। সেই জন্যই আজকের এই আলোচনা। এখন আমরা প্রথমেই আমরা জানবো কোন বিষয়গুলো দেওয়ানি এবং কোন বিষয়গুলো ফৌজদারি। দেওয়ানি হচ্ছে অধিকার সংক্রান্ত বিষয়, যেমন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো মামলা হয়, সম্পত্তির অধিকার লঙ্ঘিত হয়, তাহলে সেই অধিকার ফিরে পাওয়ার জন্য বা অধিকার অর্জনের জন্য আমরা দেওয়ানি আদালতে মামলা করি। পারিবারিক অধিকার লঙ্ঘিত হইলে পারিবারিক বিষয়ে আমরা দেওয়ানি আদালতে মামলা করি। অর্থের ঋণ অথবা যে কোনো চুক্তিগত দায়বদ্ধতা, চুক্তিগত অধিকার লঙ্ঘন, সেই ক্ষেত্রে আমরা দেওয়ানি আদালতের আশ্রয় নিই। এগুলো হচ্ছে দেওয়ানি আদালতের এখতিয়ার। আর ফৌজদারি আদালতের আমরা তখনই যাই যখন আমরা দেখি যে কোথাও কোনো অপরাধ সংঘটিত হয়। অর্থাৎ আমাদের মধ্যে পরিচিত কেউ যদি অপরাধে জড়িয়ে পড়ে, তাহলে তার বিচার হবে ফৌজদারি আদালতে। এই বিষয়টি আমাদের জানা প্রয়োজন, এবং সেখানে ফৌজদারি আদালত তার অপরাধীকে শাস্তি দেয় সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে। এখন নিম্ন আদালতে দেওয়ানি আদালতগুলো কি কি এবং ফৌজদারি আদালতগুলো কি কি এটা জানা প্রয়োজন। দেওয়ানি আদালতের মধ্যে সবার প্রথমেই আছে সবচেয়ে কম ক্ষমতা সম্পন্ন যে আদালত, তার নাম সহকারী জজ আদালত। সরকার প্রয়োজনীয় সংখ্যক সহকারী জজ আদালত 1887 সালের সিভিল কোড অ্যাক্ট অনুসারে এই আদালতগুলো গঠিত। দেওয়ানি আদালতগুলো সরকার নিয়োগ দিয়ে থাকে। সহকারী জজ আদালত 2 লক্ষ টাকা আর্থিক মূল্যমানের বিচার করে। যেহেতু সে দেওয়ানি অধিকার সংক্রান্ত বিষয়, সেই অধিকারের মূল্য কতটুকু, সম্পত্তি সংক্রান্ত হলে সেই সম্পত্তির মূল্য কতটুকু, বা যে টাকার দাবি সেই টাকাটা কত টাকা, সেটা যদি 2 লক্ষ টাকার মধ্যে হয়, সম্পত্তির মূল্যমান 2 লক্ষ টাকা বা অধিকারটা 2 লক্ষ টাকার, যেমন একজন দেনমোহরের টাকা, দেনমোহরের বিষয়টা আবার আলাদা, একটা স্পেশাল কোর্ট আছে, আমি সেটা পরে বলবো। এখন যদি অধিকারের বিষয়টা 2 লক্ষ টাকা পর্যন্ত হয়, তাহলে সহকারী জজ আদালত বিচার করে। 2 লক্ষ থেকে 4 লক্ষ টাকা, 2 লক্ষর অধিক, 2 লক্ষ 1 টাকা থেকে নিয়ে 4 লক্ষ টাকা পর্যন্ত বিচার করে সিনিয়র সহকারী জজ আদালত। আর 4 লক্ষ টাকার ঊর্ধ্বে হলে সেই যত টাকাই হোক না কেন, সেই মামলার বিচার হবে, প্রাথমিক বিচার হবে যুগ্ম জেলা জজ আদালতে। এবং তাহলে জেলা জজ কি করবে? এই 3টা কোর্টের আপিল কোর্ট এবং রিভিশন কোর্ট হচ্ছে জেলা জজ। যদি কোনো বিষয়ে আপিল করা হয় বা রিভিশন করা হয়, তখন জেলা জজ তার শুনানি করে থাকেন। এবং অতিরিক্ত জেলা জজেরই সমপরিমাণ ক্ষমতা অর্জন করেন শুনানির বিষয়ে, যদিও জেলা জজের ক্ষমতা অতিরিক্ত জেলা জজের থেকে বেশি। প্রথম আপিল জেলা জজের কাছে করলে তারপর তিনি ডিস্ট্রিবিউশন করে দেন, তিনি নিজেও শুনতে পারেন, অতিরিক্ত জেলা জজকেও দিতে পারেন, তখন অতিরিক্ত জেলা জজের কাছে আপিল শুনানি হয় এবং রিভিশনের শুনানি হয়। এছাড়া কিছু স্পেশাল কোর্ট আছে, বিশেষ আদালত আছে, যেমন পারিবারিক আদালত আইন অনুসারে পারিবারিক বিষয়ের মামলা পারিবারিক আদালতে হয়। সেই বিষয়গুলো ওই আইনের মধ্যে ডিফাইন করা আছে। দেনমোহর, ভরণ পোষণ, বিবাহ বিচ্ছেদ, নাবালকের অভিভাবকত্ব, এই বিষয়গুলো এবং দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার, এই 5টি বিষয়ের উপরে মামলা, পারিবারিক বিষয়ের মামলাগুলো হয় পারিবারিক আদালতে। পারিবারিক আদালত আলাদাভাবে থাকে না, যে সহকারী জজ আদালতেই পারিবারিক আদালতে বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর আমরা যদি ফৌজদারি আদালতের দিকে যাই, যেখানে অপরাধ সংঘটিত হয়, তখন আমরা ফৌজদারি মামলা করি। ফৌজদারি মামলা 2 ভাবে হয়। একটা হচ্ছে থানায়, যেটা কগনিজেবল অফেন্স বা আমলযোগ্য অপরাধ, সেটা তালিকা সিআরপিসিতে বা ফৌজদারি কার্যবিধিতে আছে, ওই সম্পর্কে আমরা পরে আরেকদিন আলোচনা করব।
সেখানে বলা আছে যে কগনিজেবল অফেন্স হলে থানার ইনভেস্টিগেটিং অফিসার বা তদন্তকারী কর্মকর্তা থাকে, পুলিশের এসআই সমমর্যাদার, তিনি এটা তদন্ত করেন। সেখানে জিডি এন্ট্রি করে করা হয়, তারপর তদন্ত করেন এবং এই জিডিটা এফআইআর এ রূপান্তরিত হয় এবং তার তদন্তের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আদালতে তিনি তদন্ত প্রতিবেদন জমা দেন। আর পুলিশ আসামিকে অ্যারেস্ট করে নিয়ে আসে, পরে তার পক্ষে আইনজীবী নিযুক্ত হয়ে আদালতে জামিন চাওয়া যায়। আবার আরেকটা প্রসেস হচ্ছে সিআর মামলা করা, কমপ্লেইন রেজিস্টার কেস, একটা জিআর জেনারেল ডায়েরি করে থানার মধ্যে, আরেকটা হচ্ছে নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে সিআর মামলা করা হয়, কমপ্লেইন রেজিস্টার, নালিশি মামলা ম্যাজিস্ট্রেটের আদালতে। যাই হোক, যেভাবেই মামলা হোক না কেন, ম্যাজিস্ট্রেট কারা এবং তারা কি করেন আমরা শুধু সংক্ষেপে আজকে এটাই জানবো। ম্যাজিস্ট্রেট ৩ রকমের আছে, একটা হচ্ছে প্রথম শ্রেণীর, একটা দ্বিতীয় শ্রেণীর, একটা তৃতীয় শ্রেণীর। এরা কি নির্বাহী ম্যাজিস্ট্রেট না জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট? আদালতের বিচার কাজ যারা করেন তাদেরকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশাসনের চাকরি করেন, তারা প্রশাসনিক সরকারের রাষ্ট্রের প্রশাসনিক দায়িত্ব পালন করেন। তারা বিচার কাজ করেন না, তবে তাদের বিচারিক বিভিন্ন এখতিয়ারও থাকে, সেটা সিআরপিসিতেও আছে এবং অন্যান্য যে স্পেশাল ল আছে সেখানে দেওয়া থাকে। যাই হোক, আমরা ওই আলোচনাটা করব না। আমরা জানবো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা যারা সরাসরি কোর্টে বিচার কাজ করেন, আদালতের এজলাসে বসে, তাদের কাজটা কি এবং তারা কারা কারা। আমরা প্রথমেই বলেছি প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে। তৃতীয় শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে সবচেয়ে ন্যূনতম ক্ষমতার ম্যাজিস্ট্রেট, সহকারী জজ আদালতের মতোই। তিনি যে কারাদণ্ডটা দিতে পারেন তা হচ্ছে সর্বোচ্চ তিনি 2 বছর কারাদণ্ড, 2000 টাকা জরিমানা করতে পারেন। আর দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 5000 টাকা জরিমানা এবং তিনি 3 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারেন। আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তিনি পারেন 10,000 টাকা পর্যন্ত জরিমানা এবং 5 বছর কারাদণ্ড দিতে। তার উপরে আছে সিজেএম বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এটাকে বাংলায় মুখ্য হাকিম, বিচারিক হাকিম বলা হয়। আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বিচারিক হাকিম বলা হয়। বিচারিক হাকিম প্রথম শ্রেণী, বিচারিক হাকিম দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী আমরা আলোচনা করলাম। এরপর আমরা এখন আসলাম মুখ্য বিচারিক হাকিম। মুখ্য বিচারিক হাকিমকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কমনলি যেটা বলি সেটা সিজেএম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সংক্ষেপে সিজেএম। মেট্রোপলিটন এলাকা যেখানে আছে, যেমন ঢাকা, চট্টগ্রাম, তারপর রাজশাহী, সিলেট, এই এলাকা, এই মেট্রোপলিটন এলাকাগুলোতে হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে সিএমএম কোর্ট বলা হয়, অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এটা বলা হয়। কারণ ওই এলাকাটা জেলা শহর না, ওখানে হচ্ছে মেট্রোপলিটন এলাকা, নগর, এই কারণে তারা একই ব্যক্তি। ওখানে যদি তিনি মহানগরের দায়িত্ব পালন করেন, অনেক সময় একাধিক থাকতে পারে, জেলার জন্য একটা, যেমন ঢাকা জেলার জন্য একজন সিজেএম থাকতে পারেন, আবার সিএমএম শুধু মহানগর, ঢাকা মহানগরের অংশ যতটুকু ততটুকুর জন্য সিএমএম কোর্ট থাকতে পারে। এসিজেএম আছে এবং এডিশনাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটও আছে, জুডিশিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এডিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এসিজেএম। তারপর জয়েন্ট সেশন জাজ বা যুগ্ম দায়রা জজ, এর উপরে হচ্ছে অতিরিক্ত দায়রা জজ, তারপর হচ্ছে দায়রা জজ। দায়রা জজ আর জেলা জজ কিন্তু একই ব্যক্তি। তিনি যখন সিভিল মামলার আপিল ডিভিশন শুনেন তখন তিনি জেলা জজ, আর যখন ফৌজদারি মামলার শুনানি করেন তখন কিন্তু তিনি দায়রা জজ। ফৌজদারি মামলায় কিন্তু তিনি মূল বিচারও করেন, যে বিচারগুলো মৃত্যুদণ্ড হয়, যাবজ্জীবন কারাদণ্ড হয়, এই বিচারগুলো কিন্তু সরাসরি দায়রা জজ করে থাকেন এবং সেই তালিকাটা ফৌজদারি কার্যবিধির তফসিলে কিন্তু দেওয়া আছে কোন বিচারটা কোন আদালতে হবে। আমরা সংক্ষেপে শুধু জানবো যে আদালতের ন্যূনতম একটা ক্ষমতা, জাস্ট একটা ধারণার জন্য মানুষের। আমরা ম্যাজিস্ট্রেট অলরেডি জেনেছি, আমরা জেলা জজও জানলাম, অতিরিক্ত জেলা জজের মতোই একই ক্ষমতা প্রয়োগ করেন। তারপরে সিজেএম কি করেন? সিজেএম মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড ছাড়া এবং 10 বছরের ঊর্ধ্বে কারাদণ্ড ছাড়া বাকি সমস্ত কারাদণ্ডই সিজেএম দিতে পারেন বা এসিজেএম দিতে পারেন এবং সিএমএমও দিতে পারেন, এসিএমএমও দিতে পারেন, এডিশনাল সিএমএম বা এসিজেএম তারাও দিতে পারেন। এই হলো সংক্ষেপে আমাদের যে আদালতগুলো। তার বাইরে কিছু স্পেশাল কোর্ট থাকে, যেমন আমরা অলরেডি বলেছি পারিবারিক আদালত, এছাড়াও আছে অর্থঋণ আদালত। অর্থঋণ আদালত কি করে থাকে? অর্থঋণ আদালত
ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান এবং আহ, সরকারের যে ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, সরকারের রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো যে ঋণ দিয়ে থাকে মানুষকে, সেই ঋণ আদায়ের যে মামলাগুলো সেগুলো অর্থ ঋণ আদালতে হয়। যুগ্ম জেলা জজ পদমর্যাদা অর্থ ঋণ আদালতে বিচারক থাকেন এবং সেখানে যে অর্থ ঋণ আদালত আইন, সে আইন অনুসারে সেখানে বিচার হয়। এছাড়া বিদ্যুৎ আইনের অধীনে বিদ্যুৎ আদালত আছে, সব জেলাতে নাই, অনেকগুলো জেলাতে বিদ্যুৎ আদালত আছে। বিদ্যুৎ আইনের মামলা ওই বিদ্যুৎ আদালতে গিয়ে করতে হয়। এছাড়া আমরা জানি যে লেবার কোড আছে, 2006 সালে লেবার কোড, সেই লেবার কোড অনুসারে লেবার ট্রাইব্যুনাল আছে। এছাড়া সরকারি কর্মচারীদের জন্য প্রশাসনিক ট্রাইব্যুনাল আছে। সরকারি কর্মচারীদের চাকরি সংক্রান্ত বিষয়ে, চাকরির বিধিমালা লঙ্ঘনে যে মামলাগুলো হয় সেগুলো কিন্তু প্রশাসনিক ট্রাইব্যুনালে হয়ে থাকে। এরকম বিভিন্ন স্পেশাল কোর্টেও কিন্তু বিভিন্ন মানুষকে যেতে হয় মামলা করার জন্য। এই হলো আমাদের সংক্ষেপে আমাদের নিম্ন আদালত ব্যবস্থা। আমরা অন্য আরেকদিন উচ্চ আদালত নিয়েও আলোচনা করব, সংক্ষেপে একটা ধারণা দেওয়ার জন্য। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।